ইরান আর ইসরায়েলের মধ্যে যে একটা উত্তেজনা চলছে সেটা তো আমরা সবাই জানি, কিন্তু সম্প্রতি এটা যেন একটা নতুন মোড় নিয়েছে। একদম। তো আজকের আলোচনায় আমরা এর একটা বিশেষ দিক দেখব, মানে কিছু খবর পাওয়া যাচ্ছে সাম্প্রতিক রকেট আর মিসাইল হামলা নিয়ে। হ্যাঁ, বেশ কিছু খবর আসছে। তো আমাদের হাতে যে সোর্সগুলো আছে সেগুলোর ভিত্তিতে ঘটনাটা ঠিক কী সেটা একটু বোঝার চেষ্টা করব। শোনা যাচ্ছে ইরান আজ বেশ কিছু মিসাইল ছুঁড়েছে ইসরায়েলের দিকে। চলুন একটু দেখি বিষয়টা কি। অবশ্যই। যেমন ধরুন, আল জাজিরা বা রয়টার্স এদের রিপোর্টে দেখলাম যে ইরান আজ প্রায় ২৫ থেকে ৩০টার মতো মিসাইল ছুঁড়েছে ইসরায়েলের দিকে। সংখ্যাটা বেশ বড়। হ্যাঁ, আর একটা খবরে তো এমনও বলছে যে এর মধ্যে নাকি হাইপারসনিক রকেটও থাকতে পারে, মানে শব্দের চেয়ে অনেক বেশি গতির মিসাইল আর কি। ঠিক। এই হাইপারসনিক ব্যাপারটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। মানে এটা যদি সত্যি হয় তাহলে তো টেকনোলজির দিক থেকে এটা একটা বিরাট লাফ। তাই তো, এই প্রযুক্তিটা সংঘাতের ধরনটাই পাল্টে দিতে পারে। একদম। আর এর জবাবে ইসরায়েলও তো বসে নেই। তারা তাদের ডিফেন্স সিস্টেম অ্যাক্টিভেট করেছে। হ্যাঁ, ওই যে অ্যারো সিস্টেমটার কথা বলছেন। ঠিক ধরেছেন। মার্কিন যুক্তরাষ্ট্রের সাহায্যে তৈরি অ্যারো ইন্টারসেপ্টার সিস্টেম, এটা তো আসলে খুব অ্যাডভান্সড একটা ব্যালিস্টিক মিসাইল ডিফেন্স সিস্টেম। এটা ব্যবহার করে বেশ কিছু মিসাইল ওরা আটকেও দিয়েছে মাঝ আকাশে। কিন্তু এখানে একটা কিন্তু আছে। কি সেটা? সোর্সগুলো ইঙ্গিত দিচ্ছে যে এই যে ইন্টারসেপ্টরগুলো, এগুলো স্টক তো আর অসীম নয়। আচ্ছা, মানে খুব তাড়াতাড়ি ফুরিয়ে আসতে পারে যদি এরকম লাগাতার হামলা চলতেই থাকে। তার মানে ডিফেন্স সিস্টেমটা হয়তো দীর্ঘমেয়াদী এরকম হামলার জন্য যথেষ্ট নাও হতে পারে। হ্যাঁ, মানে এর কার্যকারিতা বজায় রাখাটা একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। কৌশলগতভাবে এটা কিন্তু একটা চিন্তার বিষয়। আর এটা তো শুধু একতরফা নয়, মানে দুপক্ষই তো হামলা চালাচ্ছে, বিমান, মিসাইল সবই ব্যবহার হচ্ছে। অবশ্যই। আজকের ঘটনার কথাই যদি ধরি, ইরানের এই মিসাইল হামলায় তো ইসরায়েলেও হতাহতের খবর এসছে। হ্যাঁ, এসেছে। এখন পর্যন্ত যা জানা যাচ্ছে তাতে ইসরায়েলে প্রায় ২৪ জন মারা গেছেন আর ১০০-র বেশি আহত। ওহ, ২৪ জন! এটা তো বেশ বড় সংখ্যা। হ্যাঁ, মানে একটা চলমান সংঘাতের মধ্যে নির্দিষ্ট একটা অ্যাটাকে এতজন হতাহত হওয়াটা, এটা আসলেই তাৎপর্যপূর্ণ। তার মানে ওদের এত শক্তিশালী ডিফেন্স থাকার সত্ত্বেও কিছু মিসাইল ঠিকই আঘাত হানছে। একদম। এটাই দেখাচ্ছে যে 100% সুরক্ষা হয়তো সম্ভব নয়। আর এর প্রভাবটা সরাসরি সাধারণ মানুষের উপর পড়ছে। আমরা এখন দেখছি সরাসরি রাষ্ট্র একে অপরের উপর হামলা করছে। এর মানবিক মূল্য কিন্তু অনেক। তাহলে সব মিলিয়ে ছবিটা কি দাঁড়াচ্ছে? একদিকে সরাসরি রাষ্ট্রীয় হামলা, মিসাইল বিনিময়, পরিস্থিতি বেশ গম্ভীর, তাই না? হ্যাঁ, গম্ভীর তো বটেই। অন্যদিকে হাইপারসোনিক মিসাইলের মতো টেকনোলজি আসছে, আবার তার বিপরীতে অ্যারোর মতো ডিফেন্স সিস্টেম। একটা টেকনোলজিক্যাল রেসও চলছে যেন। ঠিক। কিন্তু আমার মনে হয় সবচেয়ে ভাবনার বিষয় হলো এই ডিফেন্স সিস্টেমের লিমিটেশনটা, মানে এর সীমাবদ্ধতা। সেটাই। তাহলে যদি মূল বিষয়গুলো এক জায়গায় করি, ১. রাষ্ট্র পর্যায়ে সরাসরি সংঘাত বাড়ছে। ২. একদিকে যেমন অত্যাধুনিক অ্যাটাকিং টেকনোলজি আসছে, তেমনি অন্যদিকে ডিফেন্স সিস্টেমের ওপর নির্ভরতা বাড়ছে। কিন্তু সেই ডিফেন্সেরও সীমাবদ্ধতা আছে। হুম। আর ৩. এই ডিফেন্স সিস্টেমগুলো কতটা টেকসই, মানে লং টার্মে কতটা চলতে পারবে, বিশেষ করে যদি সংঘাত লম্বা হয়, সেটা নিয়ে একটা প্রশ্ন তৈরি হচ্ছে। ঠিক। আজকের ঘটনা থেকে আসলে এই বিষয়গুলোই সামনে আসছে। মানে ইরানের এই বড় মাপের হামলা, ইসরায়েলের ডিফেন্স যেটা কিছুটা সফল কিছুটা ব্যর্থ, আর তার ফলে যে হতাহতের ঘটনা ঘটল, এই ৩টে দিকই খুব গুরুত্বপূর্ণ। আচ্ছা, সব শেষে একটা প্রশ্ন নিয়ে ভাবা যেতে পারে। বলুন। এই যে সোর্সগুলো বলছে ডিফেন্স সিস্টেমের স্টক কমে আসার কথা, এটা যদি সত্যি হয় তাহলে এই অঞ্চলের দেশগুলোর যে দীর্ঘমেয়াদী নিরাপত্তা কৌশল বা একে অপরের প্রতি যে একটা প্রতিরোধ ক্ষমতা বা ডিটারেন্স থাকে, সেটার উপর এর কি প্রভাব পড়তে পারে? এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। হ্যাঁ, এটা হয়তো আগামী দিনের ভূ রাজনীতিতে একটা বড় ফ্যাক্টর হয়ে দাঁড়াবে। নিঃসন্দেহে এটা নিয়ে অনেক আলোচনার অবকাশ আছে।